আজকে আমরা সিপিইউ শিডিউলিং শুরু করতে চাইছি। আমরা অলরেডি এটা আলোচনা করেছি যে অপারেটিং সিস্টেমের যে ডিফারেন্ট ফাংশনস, এর মধ্যে অন্যতম ফাংশন হচ্ছে প্রসেসর ম্যানেজমেন্ট বা প্রসেস ম্যানেজমেন্ট বা সিপিইউ ম্যানেজমেন্ট। আমরা সেই সিপিইউ ম্যানেজমেন্টেরই একটা পার্টিকুলার সাবটাস্ক সিপিইউ শিডিউলিং নিয়ে আলোচনা করতে চাই। কেমন? তো সিপিইউ শিডিউলিং নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কি কি জানতে হবে সেটা একটু আগে বলে নিই। আমাদের সবার প্রথম জানতে হবে যে সিপিইউ শিডিউলিং বলতে আমরা প্র্যাকটিক্যালি ঠিক কি রেফার করতে চাইছি, কেনই বা হঠাৎ করে শিডিউলিং এর দরকার পড়ছে বা কোন কনটেক্সটে দরকার পড়ছে, শিডিউলিং কত ধরনের হয়, এবং যদি ডিফারেন্ট টাইপস অফ শিডিউলিং থেকে থাকে তাহলে সেই ডিফারেন্ট টাইপস অফ শিডিউলিং মেকানিজমস এর মধ্যে আমাকে যদি কম্প্যারিজন করতে বলা হয় তাহলে সেই কম্প্যারিজন গুলো আমরা কোন কোন ক্যারেক্টারিস্টিক্স এর সাপেক্ষে করব, বা কোনো একটা পার্টিকুলার শিডিউলিং মেকানিজমের আমরা ইভালুয়েশন কোন কোন ক্যারেক্টারিস্টিক্স বা প্যারামিটারের রেসপেক্টে করব। কেমন? তো সেক্ষেত্রে আমরা শুরু করতে চাইছি যে সিপিইউ শিডিউলিং কি জিনিস, কেনই বা হয়, আমরা ঠিক কোন জায়গাটা ফোকাস করতে চাইছি, অ্যান্ড সো অন। এইখান থেকে আমরা অলরেডি এর আগের দিন আলোচনা করেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন কোনো একটা প্রোগ্রামের এক্সিকিউশন করি তখন সেই প্রোগ্রাম বলতে যে ইনস্ট্রাকশনের কালেকশনগুলোকে রেফার করা হয় সেই ইনস্ট্রাকশনগুলোর মধ্যে কিছু ইনস্ট্রাকশন সিপিইউ বাউন্ড ইনস্ট্রাকশন হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রসেসরকে কাজে লাগিয়ে এক্সিকিউশন এনশিওর করে, আর কিছু ইনস্ট্রাকশন আইও বাউন্ড ইনস্ট্রাকশন হয়, মানে তারা ইনপুট এবং আউটপুট ডিভাইসেসকে কাজে লাগিয়ে তাদের এক্সিকিউশনটা এনশিওর করে। কেমন? এবার আমরা দুরকম ধরনের অপারেটিং সিস্টেমের পার্সপেক্টিভ থেকে এই সিপিইউ বাউন্ড ইনস্ট্রাকশন এবং আইও বাউন্ড ইনস্ট্রাকশন দিয়ে তৈরি কোনো একটা প্রোগ্রামের এক্সিকিউশন বা সেভারাল প্রোগ্রামের এক্সিকিউশনের রেসপেক্টে অপারেটিং সিস্টেমটার বা সিস্টেমটার পারফরমেন্সটাকে ইনিশিয়ালি অ্যানালাইজ করতে চাইছি। কেমন? আমরা প্রথমেই একটা ইউনিপ্রসেসিং সিস্টেমের কথা রেফার করছি। তার মানে কি, এটা যে মেকানিজম বা যে প্রিন্সিপালের উপর বেস করে চলবে সেটা হলো only one process can execute at a time। কেমন? এবার ভেবে দেখো, কোনো একটা প্রোগ্রাম বলতে আমরা যদি কিছু সিপিইউ বাউন্ড ইনস্ট্রাকশন followed by some IO bound instruction, then again some CPU bound instruction, then again some IO bound instruction, সেরকম একটা কিছুকে রেফার করি, তাহলে যখন ওই ইউনিপ্রসেসিং সিস্টেমটায় ওই প্রোগ্রামটা সিপিইউ কে কাজে লাগিয়ে তার এক্সিকিউশন করবে তখন আইও ডিভাইসেস গুলো আইডল থাকবে, আবার যখন আইও ডিভাইসেস গুলোকে কাজে লাগিয়ে ওই প্রোগ্রাম আইও অপারেশন এক্সিকিউট করবে তখন সিপিইউ আইডল থাকবে। যেমন, এবার আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে, আমি যদিও পরে সেই জায়গায় আসছি, আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে একটা অপারেটিং সিস্টেমের পারফরমেন্স কিন্তু হেভিলি ডিপেন্ড করছে সিপিইউ এর কতটা ইউটিলাইজেশন আমরা করছি তার উপর বেস করে। যত বেশি পরিমাণে আমরা সিপিইউ কে ইউটিলাইজ করতে পারবো তত অপারেটিং সিস্টেমের পারফরমেন্স বেটার হবে। বা ইন আদার সেন্স, সিপিইউ ইউটিলাইজেশন যদি ক্লোজ টু 100% রাখা যায় বা সিপিইউ কে যদি সবসময় ব্যস্ত রাখা যায় বিজি এক্সিকিউটিং সেভারাল প্রসেসেস, তাহলে আমার সিস্টেমের পারফরমেন্সটা বেটার হবে। সেক্ষেত্রে ভেবে দেখা যাক যে একটা ইউনিপ্রসেসিং সিস্টেমে কোনো একটা প্রসেস বা একটা প্রোগ্রামের এক্সিকিউশনের সময় সেই প্রসেস বা প্রোগ্রামটা যখন আইও অপারেশন করবে তখন যদি সিপিইউ কে আমরা আইডল রেখে দিই তাহলে সিপিইউ ইউটিলাইজেশন কোনোদিনই ভালো হবে না। কেমন? বা সিপিইউ ইউটিলাইজেশন খুব ভালো কিছু একটা না হয় তাহলে ডেফিনেটলি অপারেটিং সিস্টেমের পারফরমেন্সটাও খুব ভালো কিছু একটা হবে না। এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য আমরা
মাল্টি প্রসেসিং সিস্টেমের কথা ভাবলাম। এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য বা সিস্টেমের পারফরমেন্সটাকে আরো বেটার করার জন্য আমরা মাল্টি প্রসেসিং সিস্টেমের কথা ভাবলাম, যেখানে আমরা বললাম যে আমরা একটা করে প্রসেসকেই অ্যাট এ টাইম এক্সিকিউট করব, এরকমটা না করে রাদার আমরা সেভারাল প্রসেসের এক্সিকিউশন সাইমালটেনিয়াসলি এনশিওর করব। কিন্তু সেটা করব কি করে? সিপিইউ তো অ্যাট এ টাইম একটাই মাত্র প্রসেসকে এক্সিকিউট করতে পারবে, তাহলে আমরা করব কি করে? সেটা বোঝার জন্য আবার ওই আগের প্রবলেমটাতে আমরা ফিরে যাই। সেখানে আমরা ভাবছি যে আমার কাছে ধরো দুটো প্রসেস রয়েছে, সে P1 অ্যান্ড P2। কেমন? P1 এবং P2 দুজনেরই আমরা ধরে নিচ্ছি 100 খানা করে ইনস্ট্রাকশনস রয়েছে, যার মধ্যে P1 এর মেবি প্রথম 40 খানা ইনস্ট্রাকশন হচ্ছে সিপিইউ বাউন্ড, পরের 60 খানা ইনস্ট্রাকশন হচ্ছে আইও বাউন্ড। আর P2 এর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে প্রথম 60 খানা ইনস্ট্রাকশন হচ্ছে সিপিইউ বাউন্ড, আর বাকি 40 খানা ইনস্ট্রাকশন হচ্ছে আইও বাউন্ড। যদিও ইন রিয়ালিটি কিন্তু ব্যাপারটা এরকম হয় না। এবার আমরা কি ক্লেম করলাম? আমরা বললাম যে P1 বলে প্রসেসটাকে আমরা প্রসেসরের কাছে সাবমিট করে দেবো, এবং এই শর্তে আমরা প্রসেসরের কাছে P1 কে সাবমিট করব যে যতক্ষণ ধরে P1 এর প্রসেসরের প্রয়োজন পড়বে ততক্ষণ P1 প্রসেসরকে ইউটিলাইজ করতে পারবে। বাট যখনই P1 এর প্রসেসরকে আর প্রয়োজন পড়বে না, বা যখন P1 আইও অপারেশন করতে প্রসেসরকে ছেড়ে বেরিয়ে যাবে, তখন আমরা সিপিইউটাকে বসিয়ে না রেখে বা আইডল না রেখে P2 বলে প্রসেসটাকে সাবমিট করে দেবো ফর এক্সিকিউশন। কেমন? তাতে কি হবে? তাতে P2 সিপিইউ বাউন্ড ইনস্ট্রাকশন গুলো চলতে থাকবে এবং P1 এর আইও বাউন্ড ইনস্ট্রাকশনস গুলো আইও ডিভাইসেসকে কাজে লাগিয়ে চলতে থাকবে, এবং অ্যাপারেন্টলি আমার দুটো প্রসেসেরই এক্সিকিউশন কনকারেন্টলি সামহাও এনশিওর করা যাবে। এটা যদি করি তাহলে আগের বারে যে প্রবলেমটা আমরা ফেস করছিলাম, P1 এর এক্সিকিউশন সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর আমরা P2 এর এক্সিকিউশন শুরু করব, সেটা আর আমাকে করতে হবে না। আর সেটা যদি করতে না হয় তাহলে অটোমেটিক্যালি সিপিইউ এর পারফরম্যান্সটা বেটার হবে, বা সিপিইউ এর ইউটিলাইজেশনটা বেটার হবে। ইন আদার সেন্স অপারেটিং সিস্টেমের ইউটিলাইজেশনটা বাড়বে। কেমন? তাহলে এই যে আমরা ডিসিশনটা নিচ্ছি যে P1 বলে প্রসেসটাকে এখন আমি প্রসেসরের কাছে পাঠাবো, বা আমি P1 বলে প্রসেসটাকে প্রসেসরের কাছ থেকে তুলে নিয়ে গিয়ে আইও ডিভাইসের কাছে পাঠিয়ে দেবো, বা মেবি আফটার দ্য কমপ্লিশন অফ আইও অপারেশন, এটা অলরেডি আমরা এর আগে আলোচনা করেছি প্রসেস স্টেট ট্রানজিশন নিয়ে আলোচনা করতে গিয়ে, যে মেবি P1 এর আইও অপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা P1টাকে আবার রেডি কিউতে ফিরিয়ে নিয়ে আসবো। এই যে কাজগুলো আমরা করব বলছি, এটা তো কাউকে একটা ডিসাইড করতে হবে। কি ডিসাইড করতে হবে? When a process has to be selected from the ready queue for the purpose of submission to the processor. Similarly, when a process has to be snatched from the processor and submitted to some IO devices, এটা বাইভেন কখন কোনো একটা প্রসেসকে রানিং স্টেট থেকে আমরা রেডি স্টেটে ফিরিয়ে নিয়ে যাব। এটা কি কি বললাম? তিনটে জিনিস বলছি, ভালো করে শুনবে। ফার্স্ট বললাম কখন আমরা কোনো একটা রেডি স্টেটে থাকা প্রসেসকে রেডি কিউ থেকে তুলে নিয়ে গিয়ে প্রসেসরের কাছে পাঠাবো, কখন আমরা কোনো একটা প্রসেসকে প্রসেসরের কাছ থেকে আইও ডিভাইসেসের কাছে পাঠাবো বা ওয়েটিং স্টেটে পাঠাবো, কখন আমরা একটা প্রসেসকে ওয়েটিং স্টেট থেকে আবার রেডি স্টেটে ফিরিয়ে নিয়ে আসবো, বা মেবি কখন আমরা কোনো একটা প্রসেসকে রানিং স্টেট থেকে সে ডিউ টু সাম কাইন্ড অফ টাইমার ইন্টারাপ্ট রেডি স্টেটে আবার ফিরিয়ে নিয়ে আসবো। এই ডিসিশনটা আমায় নিতে হবে। এই ডিসিশনটা যে ওএস কম্পোনেন্ট আমার জন্য নিয়ে দেবে সেটাকেই আমরা বলবো সিপিইউ শিডিউলার। কেমন? আমরা অলরেডি 3 ধরনের শিডিউলার নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে ধরনের শিডিউলার সেকেন্ডারি মেমরি থেকে কোনো একটা এক্সিকিউটেবল প্রসেসকে
ফর দ্য পারপাস অফ এক্সিকিউশন প্রাইমারি মেমোরিতে নিয়ে আসবে বা সাবমিট করে দেবে, সেটার নাম হবে লং টার্ম শিডিউলার। যে ধরনের শিডিউলার কোনো একটা প্রসেসকে রেডি স্টেট থেকে রানিং স্টেটে নিয়ে যাবে, সেটাকে আমরা বলবো শর্ট টার্ম শিডিউলার। আর যে ধরনের শিডিউলার কোনো একটা রানিং স্টেটে থাকা প্রসেসের আইও ইন্টারাপ্ট কল হওয়ার জন্য মেবি সেটাকে ওয়েটিং স্টেটে পাঠিয়ে দেবে, বা হয়তো ওয়েটিং স্টেট থেকে আবার রেডি স্টেটে ফিরিয়ে আনবে অ্যান্ড সো অন, সেটাকে আমরা বলবো মিডিয়াম টার্ম শিডিউলার। আমরা লং টার্ম শিডিউলার ব্যবহার করেছিলাম কেন না, জব সাবমিশন এর জন্য, বা টিপিক্যালি স্পিকিং আমরা যে নিউ স্টেটে থাকা প্রসেসগুলোকে সাবমিট করতে চেয়েছিলাম ফর এক্সিকিউশন, যাতে তারা রেডি স্টেটে যেতে পারে, সেটার জন্য। মিডিয়াম টার্ম শিডিউলার আমরা ভেবে দেখো কাজে লাগিয়েছিলাম কোনো একটা রানিং স্টেটে থাকা প্রসেসের সাসপেনশনে যাওয়ার জন্য, বা সাসপেনশন রিভোক হয়ে সেটা মেবি রেডি স্টেটে ফিরে আসার জন্য। আমরা কিন্তু এখানে সিপিইউ শিডিউলিং বলতে এই দু ধরনের শিডিউলার যে শিডিউলিং করছে সেটা নিয়ে খুব বেশি আলোচনা করতে চাইছি না। রাদার আমরা শর্ট টার্ম শিডিউলার, যে পদ্ধতিতে রেডি স্টেটে থাকা কোনো একটা প্রসেসকে সিলেক্ট করে সেটাকে রানিং স্টেটে নিয়ে যাচ্ছে, সেই সিলেকশন ক্রাইটেরিয়াগুলো নিয়ে কথা বলতে চাইছি। কেন কথা বলতে চাইছি, কারণটা খুব অবভিয়াস। ধরো আমি একটা প্রিন্সিপাল অ্যাডপ্ট করলাম, যেখানে আমি বললাম যে প্রসেসটা সবার প্রথম রেডি স্টেটে এসেছে সেই প্রসেসটাকে সবার প্রথম আমি প্রসেসরের কাছে পাঠিয়ে দেবো। যেমন তাতে কিছু একটা প্রবলেম হলো। কিরকম প্রবলেম? তাতে দেখা গেল যে যে সমস্ত প্রসেসগুলো রিলেটিভলি হয়তো অনেক বেশি সিগনিফিকেন্ট প্রসেস বা হাই প্রায়োরিটি প্রসেস, সেগুলো পরে আসার জন্য হয়তো ডিপ্রাইভড হয়ে যাচ্ছে, মানে তারা পরে সিপিইউ পাচ্ছে। যাতে সেটা না হয় তার জন্য আমরা বললাম যে না, আমাদের এই যে স্কিম অফ সাবমিশন অফ রেডি প্রসেসেস টু রানিং প্রসেস বা টু রানিং স্টেট, এটাকে একটু পাল্টাতে হবে। তা আমরা কিভাবে পাল্টাবো? আমরা বললাম যে এরপর থেকে আর কে আগে এসেছে সেটার উপর গুরুত্বটা না দিয়ে কোন লোকটার এক্সিকিউশনের ইম্পর্টেন্স বেশি সেই প্রায়োরিটি অফ এক্সিকিউশনকে আমরা গুরুত্ব দেবো, এবং যে প্রসেসের প্রায়োরিটি অফ এক্সিকিউশন বেশি আমরা সেই প্রসেসটাকেই রেডি স্টেট থেকে রানিং স্টেটে নিয়ে যাব। এইভাবে তাহলে আমরা ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট মেকানিজম যে ফলো করতে চাইছি সেটাই ক্লেম করছি শর্ট টার্ম শিডিউলার করে দিচ্ছে, এবং সেই শর্ট টার্ম শিডিউলারের যে অ্যাক্টিভিটি সেটাকেই আমরা শর্ট টার্ম শিডিউলিং বা সিপিইউ শিডিউলিং বা টিপিক্যালি স্পিকিং প্রসেস শিডিউলিং বলে রেফার করছি। কেমন? এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা বললাম যে শর্ট টার্ম শিডিউলার কোনো একটা প্রসেসকে নেবে ফ্রম রেডি কিউ, নিয়ে সেটাকে প্রসেসরের কাছে নাকি সাবমিট করে দেবে ফর দ্য পারপাস অফ এক্সিকিউশন। এটা কখন কখন হতে পারে, মানে কখন একটা প্রসেসকে রেডি স্টেট থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে রানিং স্টেটে পৌঁছে দিতে হবে, এটা তো আমায় জানতে হবে। হঠাৎ করে তো আর আমি একটা প্রসেসকে রেডি স্টেট থেকে তুলে নিয়ে গেলাম আর রানিং স্টেটে পাঠিয়ে দিলাম, এরকমটা হবে না। তো আমরা এটা জানতে চাইছি যে কোন কোন কন্ডিশনের রেসপেক্টে সিপিইউ শিডিউলিং অ্যাকমপ্লিশড হয়, সিপিইউ শিডিউলিং ডিসিশনস কখন বা কোন কোন কন্ডিশনের রেসপেক্টে নেওয়া হয়, বা কখন কখন শর্ট টার্ম শিডিউলার ইনভোকড হয়, আমরা সেটা একটু জানতে চাইছি। আমার ধারণা আমরা এর আগে যে প্রসেস স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম সেটা সবার একটু হলেও মনে আছে। তো সেই প্রসেস স্টেট ট্রানজিশন এই জায়গাটা কিন্তু আমাদের এখানে একটু ইম্পর্টেন্ট বা পিভটাল একটা রোল প্লে করে। আমি একটা একটা করে বলছি, প্লিজ একটু মন দিয়ে শোনো। ইফ দেয়ার ইজ এনি প্রবলেম প্লিজ লেট মি নো। ফার্স্ট সিচুয়েশন বলছি, কোনো একটা প্রসেস যখন রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেটে চলে যায়, যখন কোনো একটা প্রসেস
রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেটে চলে যায় কেন? ফর সাম আইও অপারেশন টু বি কমপ্লিটেড, তখন প্রসেসর কিন্তু খালি হয়ে যায়। প্রসেসর খালি হয়ে যায় না বলে রাদার প্রসেসরের কাছে তখন আর কোনো প্রসেস থাকে না। এবার আমরা একটু আগেই বলে এসেছি যে আন্ডার নো কন্ডিশন দ্য প্রসেসর হ্যাজ টু সিট আইডল, রাইট? তাহলে তুমি রানিং স্টেটে একটা প্রসেসকে এক্সিকিউট করাকালীন দেখলে যে সেই প্রসেসটার আইও অপারেশনের দরকার পড়লো এবং সেজন্য আমরা প্রসেসটাকে রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেটে মুভ করিয়ে দিলাম। যদি এটা আমরা করি ডেফিনেটলি তাহলে প্রসেসর আইডল হয়ে পড়বে। যাতে প্রসেসরকে আইডল না থাকতে হয় তার জন্য আমরা তখন তাহলে একটা প্রসেসকে সাবমিট করব ফর এক্সিকিউশন, আর সাবমিট করতে গেলেই আমাকে সিপিইউ শিডিউলিং করতে হবে। কেমন? আরেকটা সিনারিওতে আমরা ভাবলাম যে যদি কোনো একটা রানিং প্রসেস হঠাৎ করে রেডি স্টেটে চলে যায়, কখন যাবে? ভেবে দেখো, কোনো একটা রানিং প্রসেস রেডি স্টেটে যাওয়াটা সাধারণত একটা টাইম শেয়ারিং সিস্টেমের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তার মানে আমি কি বলছি? আমি বলছি যে অ্যাজ সাচ প্রসেসটার কোনো আইও অপারেশন করার কিন্তু কোনো দরকার নেই। এখনো পর্যন্ত প্রসেসটার আইও অপারেশন করতে হবে এরকম কোনো ইনস্ট্রাকশন টু এক্সিকিউট আসেনি। স্টিল আমরা প্রসেসটাকে যতক্ষণের জন্য সিপিইউ অফার করেছিলাম সেই সময়টা বা টাইম কোয়ান্টামটা হয়তো ফুরিয়ে গেছে বা ইল্যাপস করে গেছে। সেক্ষেত্রে আমরা কি করছি? আমরা টাইম কোয়ান্টামটা ইল্যাপস করে গেছে বলে রানিং স্টেট থেকে প্রসেসটাকে আর কিন্তু ওয়েটিং স্টেটে নিয়ে যাচ্ছি না, বিকজ ইট ইজ নট রিকোয়ারিং এনি আইও অপারেশন টু বি কমপ্লিটেড। রাদার ও বলছে যে আমার টাইমটা শেষ হয়ে গেল, রাইট? তখন আমরা রানিং স্টেট থেকে একটা টাইমার ইন্টারাপ্ট কল হওয়ার জন্য ওটাকে রেডি স্টেটে নিয়ে যাচ্ছি। আর যদি রেডি স্টেটে নিয়ে যাই ডেফিনেটলি তাহলে প্রসেসর খালি হয়ে যাচ্ছে। একটা প্রসেস কারেন্টলি এক্সিকিউট করছিল, আমি ধরো কনস্ট্রেন্ট একটা দিয়ে রেখেছিলাম যে তুমি ম্যাক্সিমাম 5 মিলি সেকেন্ডের জন্য প্রসেসরের কাছে থাকতে পারো বা প্রসেসরকে কাজে লাগিয়ে তুমি নিজের এক্সিকিউশন এনশিওর করতে পারো। এই 5 মিলি সেকেন্ডের মধ্যে ওই প্রসেসটার কমপ্লিশন হয়ে যাচ্ছে না বা প্রসেসটার কোনো আইও অপারেশনেরও দরকার পড়ছে না। কেমন? স্টিল ওকে যে টাইম কোয়ান্টামটা আমরা অ্যালট করেছিলাম সেটা শেষ হয়ে গেল বলে আমরা রানিং স্টেট থেকে প্রসেসটাকে রেডি স্টেটে নিয়ে চলে গেলাম। আর যেই রেডি স্টেটে নিয়ে চলে গেলাম চেক করে দেখো প্রসেসর আইডল হয়ে পড়লো। আর প্রসেসরকে আইডল রাখা যাবে না বলে আমরা কোনো একটা প্রসেসকে শিডিউল করলাম বা কোনো একটা প্রসেসকে সাবমিট করলাম টু দ্য প্রসেসর ফর এক্সিকিউশন, রাইট? আরেকটা সিচুয়েশন কি হতে পারে? কোনো একটা প্রসেস ওয়েটিং স্টেটে ছিল, যেমন কোনো একটা প্রসেস ওয়েটিং স্টেটে ছিল, মেবি আইও অপারেশন করছিল, তার আইও অপারেশন কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড বাই দিস টাইম, খুব ভালো করে শুনবেন, বাই দিস টাইম আইও অপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রসেসটা রেডি স্টেটে চলে এসেছে। মানে আমরা এটা অ্যাজিউম করে নিচ্ছি যে তার আইও অপারেশন কমপ্লিট হয়ে যাওয়া মানেই প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়া নয়, প্রসেসটার মেবি এখনো বেশ কিছু ইনস্ট্রাকশন বাকি রয়ে গেছে যেগুলোর এক্সিকিউশনের জন্য ওর প্রসেসরকে প্রয়োজন, রাইট? খুব ভালো করে শুনবে। এবার তুমি দেখলে যে এই সিচুয়েশনটায় হয়তো P2 বলে একটা প্রসেস ওয়েটিং স্টেটে ছিল আর P1 বলে একটা প্রসেস হয়তো রানিং স্টেটে ছিল। কেমন? P2 বলে প্রসেসটার আইও কমপ্লিশন হয়ে গেল, ও রেডি স্টেটে উঠে গেল, অ্যান্ড সাইমালটেনিয়াসলি মেবি P1 বলে প্রসেসটা যে প্রসেসরের কাছে ছিল তার আইও ইন্টারাপ্ট হলো, মানে সে এবার বললো যে আমার আইও অপারেশন করার দরকার হয়ে পড়েছে। তাহলে রানিং স্টেট থেকে P1টা মুভ করে গেল ওয়েটিং স্টেটে, ওয়েটিং স্টেট থেকে P2টা মুভ করে গেল রেডি স্টেটে, আলটিমেটলি প্রসেসরটা কিন্তু আইডল হয়ে গেল। যদি আইডল হয়ে যায় তাহলে আমরা ডেফিনেটলি P2 বলে ওই ওয়েটিং স্টেট থেকে রেডি স্টেটে আসা প্রসেসটাকে
সাবমিট করলাম বা শিডিউল করলাম টু দ্য প্রসেসর, এবং সেখানে সিপিইউ শিডিউলার বা শর্ট টার্ম শিডিউলার টিপিক্যালি ইনভোকড হলো। এই তিনটে কেস ছাড়াও আরেকটা কেস হতে পারে, সেটা ট্রিভিয়াল। কিরকম? ধরো জাস্ট দুটো প্রসেসের কথা আমরা ভাবছি, কেমন? একটা প্রসেস বলছি P1, একটা প্রসেস বলছি P2। P1 আর P2 দুজনেই রেডি স্টেটে হয়তো ছিল। আমরা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি এটা অ্যাজিউম করে নিচ্ছি যে P1 was submitted first in the ready queue, P2 submitted next in the ready queue, and as a result P1 maybe প্রথমে প্রসেসর পাওয়ার কথা, তারপরে মেবি P2 এর প্রসেসর পাওয়ার কথা। এবার ধরা যাক P1 প্রসেসরটা পেল, কেমন? ততক্ষণ ধরো P2 রেডি স্টেটে অপেক্ষা করছে প্রসেসর পাওয়ার জন্য। একটা নির্দিষ্ট সময়ের পরে P1 এর এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেল। তো ন্যাচারালি P1 এর এক্সিকিউশন যদি কমপ্লিট হয়ে যায়, ওটা টার্মিনেটেড স্টেটে চলে গেল। আর ওটা যদি টার্মিনেটেড স্টেটে চলে যায়, তাহলে সিপিইউটা আইডল হয়ে পড়লো। তখন আমরা কি করলাম? upon the completion of the process P1, P2 কে আমরা সিলেক্ট করলাম, which was actually waiting for the CPU in the ready queue, এবং সেটা তাহলে এবার CPU শিডিউলার বা শর্ট টার্ম শিডিউলার শিডিউল করে দিল, বা মেবি CPU এর কাছে সাবমিট করে দিল। এই চারটে সিনারিওর মধ্যে কোনো একটা সিনারিও যদি ট্রু হয়, তাহলেই কিন্তু একটা প্রসেসকে সিলেক্ট করে প্রসেসরের কাছে পাঠাবার প্রয়োজন পড়ে। এবং ভেবে দেখো, যখনই তুমি একটা প্রসেসকে প্রসেসরের কাছে সাবমিট করো না কেন, নেসেসারিলি তোমাকে রেডি কিউ থেকে একটা প্রসেসকে তুলে নিয়ে গিয়ে প্রসেসরের কাছে সাবমিট করে আসতে হয়, কারণ আমরা আর অন্য কোনো স্টেট থেকে রানিং স্টেটে কিন্তু যেতে পারছি না, রাইট? আবার বলছি, এই চারটে কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয়ে যায়, তাহলেই একমাত্র কোনো একটা প্রসেসকে রেডি কিউ থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে রানিং স্টেটে রেখে আসতে হয় বা প্রসেসরের কাছে সাবমিট করে আসতে হয়, এবং সেটা করার জন্যই শর্ট টার্ম শিডিউলার ইনভোকড হয়। এবং আমরা এই মেকানিজমটাকে আমাদের কনটেক্সটে সিপিইউ শিডিউলিং বলে রেফার করি, রাইট? এবার তাহলে প্রশ্ন উঠবে যে এই যে চারটে কন্ডিশনের কথা আমরা বললাম, এই চারটে কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা কখন ট্রু হলে আমরা কোন ধরনের শিডিউলিং অ্যাপ্রোচ অ্যাডপ্ট করি। আবার বলছি, এই চারটে কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা কখন ট্রু হলে আমরা কোন ধরনের শিডিউলিং ক্রাইটেরিয়া অ্যাডপ্ট করি, এটা আমরা জানতে চাইছি, কেমন? সেক্ষেত্রে খুব ভালো করে ভেবে দেখো, টাইম শেয়ারিং সিস্টেম ছাড়া অন্য কোন ধরনের সিস্টেমে এই 2 নম্বর ঘটনাটা কিন্তু ঘটা সম্ভব নয়। টাইম শেয়ারিং সিস্টেম ছাড়া অন্য কোন ধরনের সিচুয়েশনে 2 নম্বর কন্ডিশনটা ঘটা সম্ভব নয়। মানে একটা নর্মাল মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট বা মাল্টি প্রসেসিং এনভায়রনমেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে মেবি রানিং স্টেট থেকে ডিউ টু সাম আইও অপারেশন ওয়েটিং স্টেটে একটা প্রসেস যেতে পারে, রাইট? রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেটে একটা প্রসেস যেতে পারে, ওয়েটিং স্টেট থেকে রেডি স্টেটে আসতে পারে, রেডি স্টেট থেকে আবার রানিং স্টেটে যেতে পারে, বাট কখনোই উইদাউট দ্য রিকোয়ারমেন্ট অফ অ্যান আইও অপারেশন টাইম কোয়ান্টামের একটা অ্যালটমেন্ট না থাকলে সিপিইউ কে হঠাৎ করে ছেড়ে দিয়ে রেডি স্টেটে চলে যেতে পারে না, কেমন? আবার বলছি, কোনো একটা প্রসেস, ভালো করে শুনবে, কোনো একটা প্রসেস মেবি রানিং স্টেটে রয়েছে, মানে অলরেডি প্রসেসরকে দিয়ে তার এক্সিকিউশন এনশিওর করছে,
আমাকে যদি কেউ প্রশ্ন করে যে কোন কোন সিচুয়েশনে এই প্রসেসটা প্রসেসরকে ছেড়ে বেরিয়ে যাবে, ভেবে দেখো আমরা তিন রকম উত্তর দেবো। এক, ওর কমপ্লিশন হয়ে গেছে, মানে ও টার্মিনেটেড স্টেটে চলে গেছে। দুই, ওর কোনো একটা আইও অপারেশন করার প্রয়োজন হয়ে পড়েছে, তাই ও ওয়েটিং স্টেটে চলে গেছে। অথবা তিন, ওকে যতটা সময়ের জন্য আমরা সিপিইউটা অফার করেছিলাম সেই সময়টা হয়তো ফুরিয়ে গেছে, অলদো এই সময়ের মধ্যে ওর কোনো আইও রিকোয়েস্টের কিন্তু আইও ইন্টারাপ্ট আইও অপারেশনের কিন্তু কোনো দরকার পড়েনি। তাহলে আবারও বলছি, যদি আমরা একটা টাইম শেয়ারিং সিস্টেমে কাজ করি তাহলেই আমরা একমাত্র, ভেবে দেখো, রানিং স্টেট থেকে রেডি স্টেটে ডিউ টু দ্য ইনভোকেশন অফ সাম কাইন্ড অফ টাইমার ইন্টারাপ্ট পৌঁছতে পারবো। এবং আমরা এই ঘটনাটার উপর বেস করে যে আমার কাজ কমপ্লিট না হওয়া সত্ত্বেও বা আমার কোনো আইও অপারেশনের প্রয়োজন না পড়া সত্ত্বেও আমি প্রসেসরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি কিনা, এটার উপর বেস করে আমরা শিডিউলিং ব্যাপারটাকে দুটো ব্রড ক্যাটাগরিতে সাবডিভাইড করব, রাইট? আবার বলছি, কোনো একটা পার্টিকুলার প্রসেস আইও অপারেশন করতে চাইছে না, কোনো একটা পার্টিকুলার প্রসেস কমপ্লিটও হয়ে যাচ্ছে না, অথচ তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তুমি প্রসেসরটা অফার করেছিলে বলে সে ওই সময়টা ইল্যাপস করে ফেলেছে এবং প্রসেসরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই ক্রাইটেরিয়াটার উপর বেস করে আমরা শিডিউলিং ব্যাপারটাকে দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করলাম। একটাকে আমরা বললাম নন প্রিএমটিভ শিডিউলিং, কেমন? আর আরেকটাকে আমরা বললাম প্রিএমটিভ শিডিউলিং। কোনটার মানে কি? নন প্রিএমটিভ শিডিউলিং বা প্রিএমশন কথাটার মানে বলি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। হোয়াট ডু আই মিন বাই প্রিএমশন? সিপিইউ কে আমি যদি ছেড়ে দিই, সিপিইউ কে একটা প্রসেস যদি ছেড়ে দেয়, তাহলে সেটাকে আমরা প্রিএমশন বলে রেফার করব আমাদের এই ওএস এর কনটেক্সটে। অবভিয়াসলি, কেমন? তো কোনো একটা প্রসেস একবার সিপিইউ পেয়ে যাওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত সে শেষ হয়ে যাচ্ছে বা টার্মিনেট করে যাচ্ছে, বা যতক্ষণ না পর্যন্ত তার কোনো আইও অপারেশনের দরকার পড়ছে, ততক্ষণ যদি সিপিইউ কে রিলিজ না করে, তাহলে সেই ধরনের শিডিউলিংকে আমরা বলবো নন প্রিএমটিভ শিডিউলিং। কোনো একটা প্রসেস একবার সিপিইউ পেয়ে বলল যতক্ষণ না আমি কমপ্লিট হয়ে যাচ্ছি বা যতক্ষণ না আমার কোনো আইও অপারেশন করার দরকার পড়ছে, ততক্ষণ প্রসেসরকে আমি ছাড়বো না। এই মেথডোলজিতে যদি আমরা শিডিউলিং মেকানিজম গুলো ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা সেই ধরনের শিডিউলিংকে বলবো নন প্রিএমটিভ শিডিউলিং, রাইট? whereas যদি কোনো একটা প্রসেসকে যতক্ষণের জন্য তুমি সিপিইউ অ্যালট করেছিলে সেই সময়টা ফুরিয়ে গেছে বলে, বা যে প্রসেসটা কারেন্টলি এক্সিকিউটেড হচ্ছে তার থেকেও বেশি কোনো একটা ইম্পর্টেন্ট প্রসেস এসে গেছে বলে তুমি প্রসেসরকে ছেড়ে বেরিয়ে যাও, তাহলে সেই ধরনের শিডিউলিংকে আমরা বলবো প্রিএমটিভ শিডিউলিং। আবার বলছি, কোনো একটা প্রসেস চেক করে দেখলো যে ওকে যতক্ষণের জন্য প্রসেসর অ্যালট করা হয়েছিল সেই সময়টা ইল্যাপস করে গেছে, ন্যাচারালি ও প্রসেসর ছেড়ে দিতে বাধ্য হলো। অথবা দেখলো যে ওর যা সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স বা প্রায়োরিটি অফ এক্সিকিউশন তার থেকেও বেশি সিগনিফিকেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট বা তার থেকেও বেশি প্রায়োরিটির কোনো একটা প্রসেস এসে বলছে যে নাও ভাই, আমি তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট লোক, তুমি এবার সিপিইউ কে ছেড়ে দাও। ও সিপিইউ কে ছেড়ে দিল। এই মেকানিজমে যদি শিডিউলিংটা চলে, তাহলে আমরা সেটাকে বলছি প্রিএমটিভ শিডিউলিং। আমাদের মেইনলি কোন কোন ধরনের নন প্রিএমটিভ শিডিউলিং, মানে বেসিক নন প্রিএমটিভ শিডিউলিং আছে, বা কোন কোন ধরনের বেসিক প্রিএমটিভ শিডিউলিং আছে সেটা জানতে হবে, বা সেই শিডিউলিং অ্যালগরিদম গুলো সম্পর্কে কিছু টিপিক্যাল ডিসকাশন করতে হবে, কেমন? বাট তার আগে আমাকে জানতে হবে যে আমি নন প্রিএমটিভ শিডিউলিংই করি বা আমি প্রিএমটিভ শিডিউলিংই করি, যে লোকটা
রেডি স্টেট থেকে কোনো একটা প্রসেসকে রানিং স্টেটে নিয়ে যাচ্ছে সেই লোকটার নাম হচ্ছে শিডিউলার। আর যে পদ্ধতিতে ও একটা প্রসেসকে রেডি স্টেট থেকে রানিং স্টেটে সাবমিট করে দিচ্ছে সেই প্রসিডিওর বা পদ্ধতিটাকে বলছি শিডিউলার ডিসপ্যাচ। যেমন টিপিক্যালি স্পিকিং আমরা শিডিউলার বা ডিসপ্যাচার বলতে এমন কোনো একটা ওএস মডিউলের কথা রেফার করি যে কোনো একটা প্রসেসকে রেডি কিউ থেকে সিলেক্ট করবে এবং সেটাকে প্রসেসরের কাছে সাবমিট করে দেবে। এবার কেউ যদি প্রশ্ন করে যে একটা ভালো ডিসপ্যাচার হওয়ার প্রাইমারি রিকোয়ারমেন্ট, আমরা অলরেডি বলেছি যে সিপিইউ ইউটিলাইজেশন হ্যাজ টু বি ম্যাক্সিমাইজড। তাহলে সিপিইউ ইউটিলাইজেশন ম্যাক্সিমাইজ করতে গেলে এমন কোনো একটা ডিসপ্যাচারকে তোমাকে খুঁজে বার করতে হবে যে ভীষণ ফাস্ট, ভেরি মাচ ফাস্ট, ও কোনো একটা প্রসেসকে রেডি কিউ থেকে সিলেক্ট করছে এবং প্রসেসরের কাছে সাবমিট করে দিচ্ছে। কাজেই যে ডিসপ্যাচারের ক্ষেত্রে রেডি কিউ থেকে প্রসেসকে সিলেক্ট করা এবং প্রসেসরের কাছে সাবমিট করার এই যে রেট, এই সাবমিশন রেটটা যত বেশি সেই ধরনের শিডিউলারকে আমরা তত ভালো শিডিউলার বা তত ভালো ডিসপ্যাচার বলে রেফার করছি। কেমন? প্রসঙ্গত আমরা এটা অন্যভাবেও ডিফাইন করতে পারি, কোনো একটা পার্টিকুলার ডিসপ্যাচার যতক্ষণ সময় নিয়ে রেডি স্টেটে থাকা একটা প্রসেসকে রানিং স্টেটে নিয়ে যাবে এই সময়টাকে আমরা বলবো ডিসপ্যাচ ল্যাটেন্সি। এই সময়টাকে আমরা বলবো ডিসপ্যাচ ল্যাটেন্সি। ন্যাচারালি তাহলে কোনো একটা ডিসপ্যাচারকে ভালো ডিসপ্যাচার হতে গেলে এই ডিসপ্যাচ ল্যাটেন্সিটাকে বা অ্যাভারেজ ল্যাটেন্সিটাকে কমিয়ে দিতে হবে। তার মানে কি দাঁড়াবে? দ্য ডিসপ্যাচার ইজ টেকিং মিনিমাল টাইম for selecting a process from the ready queue and to submit it to the processor. কেমন? তাহলে এই যে আমরা নন প্রিএমপ্টিভ শিডিউলিং বা প্রিএমপ্টিভ শিডিউলিং এর রেসপেক্টে বললাম যে আমরা বেশ কিছু অ্যালগরিদম পড়ব। আমাকে লোকজন প্রথম প্রশ্ন করবে যে ভাই এতগুলো শিডিউলিং অ্যালগরিদম বা একাধিক শিডিউলিং অ্যালগরিদম যদি আমি পড়ি তাহলে আমার অবজেক্টিভ কি হবে? হোয়াট শুড বি মাই প্রাইমারি অবজেক্টিভ? কেমন? তো আমরা সেই প্রাইমারি অবজেক্টিভটায় এসে বলছি, আমরা সেই প্রাইমারি অবজেক্টিভটায় দেখো এসে বলছি যে আমাকে আমার সিস্টেমটাকে, আমাকে আমার অপারেটিং সিস্টেমটাকে ইন টার্মস অফ দিস প্রসেস এক্সিকিউশন সিনারিও এফিশিয়েন্ট এবং ফেয়ার বানাতে হবে। আমাকে এমন একটা অপারেটিং সিস্টেম ডিজাইন করতে হবে যে অপারেটিং সিস্টেমের পারফরমেন্স খুব ভালো বা যে অপারেটিং সিস্টেমটা এফিশিয়েন্ট ইন টার্মস অফ এক্সিকিউটিং দ্য প্রসেসেস, রাইট? তাহলে সেটা করতে গেলে আমাকে সবার প্রথম এটা বুঝতে হবে যে আমি যদি আন্ডার ডিফারেন্ট সিচুয়েশন ডিফারেন্ট শিডিউলিং অ্যালগরিদম নিয়ে আলোচনা করার কথা বলি তাহলে ডেফিনেটলি সেই অ্যালগরিদমগুলোর মধ্যে কোনটা ভালো বা কোনটা খারাপ বা which particular algorithm is going to be the best one at the time of designing an operating system এটা আমায় জানতে হবে। সেক্ষেত্রে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স গুলোকে কাজে লাগিয়ে বা যে ক্রাইটেরিয়া গুলোকে কাজে লাগিয়ে কোনো একটা শিডিউলিং অ্যালগরিদমের পারফরম্যান্স অ্যানালিসিস করব সেই ক্রাইটেরিয়া গুলোকে আমরা বলবো শিডিউলিং ক্রাইটেরিয়া। কেমন? যে সমস্ত ক্রাইটেরিয়া গুলোকে কাজে লাগিয়ে বা যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য শিডিউলিং অ্যালগরিদম কে কাজে লাগিয়ে আমরা শিডিউলিং অ্যালগরিদমটার পারফরম্যান্স অ্যানালিসিস করব সেই ক্রাইটেরিয়া গুলোকে আমরা বলবো শিডিউলিং ক্রাইটেরিয়া। এবং এই শিডিউলিং ক্রাইটেরিয়া গুলোর রেসপেক্টে আমরা জানতে চাইব যে কোন ক্রাইটেরিয়াটা কিরকম ধরনের হলে তবে একটা এফিশিয়েন্ট সিস্টেম ডিজাইন করা যায়। তার মধ্যে একটা ক্রাইটেরিয়া ভেবে দেখো, আমরা অলরেডি বলে ফেলেছি যে আমার যে সিপিইউ সেটার ইউটিলাইজেশন সব থেকে বেশি হতে হবে। সিপিইউ হ্যাজ টু বি আইডিয়ালি বিজি এক্সিকিউটিং প্রসেসেস অলমোস্ট অল দ্য টাইম। তো ন্যাচারালি কোনো একটা সিস্টেমকে
আমি একটা ভালো সিস্টেম বলে রেফার করব, কোনো একটা সিস্টেমকে আমি একটা ভালো সিস্টেম বলে রেফার করব যদি সেই সিস্টেমটায় সিপিইউ এর ইউটিলাইজেশন বা প্রসেসরের ইউটিলাইজেশন ক্লোজ টু 100% হয়, রাইট? এবার এটা খুব সহজেই আমরা বুঝতে পারছি যে কোনো একটা গিভেন সিনারিওতে আমায় যদি কেউ প্রশ্ন করে যে সিপিইউ ইউটিলাইজেশনটা বাড়াতে চাইছো না সিপিইউ ইউটিলাইজেশনটা কমাতে চাইছো, তাহলে ডেফিনেটলি তার উত্তরে এসে আমরা বলছি যে মাই অবজেক্টিভ ইজ টু ম্যাক্সিমাইজ সিপিইউ ইউটিলাইজেশন so that the efficiency of the system can be maximized. কেমন? এবার কোন একটা গিভেন পয়েন্ট অফ টাইমে সিপিইউ যদি অলমোস্ট 100% ইউটিলাইজড হয়, তাহলে এটা খুব সহজেই বোঝা যায় যে ও অনেক বেশি সংখ্যায় প্রসেসকে এক্সিকিউট করছে। কিন্তু এরকম অনেক বেশি সংখ্যায় প্রসেসকে এক্সিকিউট করছে বা অনেক কম সংখ্যায় প্রসেসকে এক্সিকিউট করছে এটা বললে আমরা অ্যাজ সাচ ওর পারফরমেন্স সম্পর্কে তো কমপ্লিট ধারণা পাই না। তার জন্য আমরা আরেকটা ক্রাইটেরিয়াকে ইন্ট্রোডিউস করি যেটাকে আমরা বলি থ্রুপুট। কেমন? কোনো একটা গিভেন ইউনিট অফ টাইমে, সেটা 1 সেকেন্ড হতে পারে, 1 মিলি সেকেন্ড হতে পারে, 1 ন্যানো সেকেন্ড হতে পারে, বা ইভেন 1 মিনিট হতে পারে, কোনো একটা গিভেন ইউনিট অফ টাইমে যতগুলো প্রসেসকে প্রসেসর এক্সিকিউট করে দিল সেই সংখ্যাটাকে আমরা বলছি থ্রুপুট। নাম্বার অফ প্রসেসেস completed its execution, the number of processes that has been completed their execution per unit of time is known as throughput. তাহলে সেটা 1 সেকেন্ডে কোনো একটা সিস্টেমে কতগুলো প্রসেসের এক্সিকিউশন হয় বা 1 মিলি সেকেন্ডে কোনো একটা সিস্টেমের কতগুলো প্রসেস এক্সিকিউটেড হয়, এরকম ভাবে ভাবা যেতে পারে। এবং যদি ভাবা যায় তাহলে সেটাকে থ্রুপুট বলা যেতে পারে। সেক্ষেত্রে আমাকে থ্রুপুট ক্রাইটেরিয়াটার রেসপেক্টে আমরা একটা সিস্টেমকে এফিশিয়েন্ট বলবো কখন, এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা বলবো যে কোনো একটা সিস্টেমের থ্রুপুট যত বেশি হবে সেই সিস্টেমের পারফরমেন্স তত বেটার। কোনো একটা সিস্টেমের থ্রুপুট যদি কম হয়ে যায় তাহলে সেই সিস্টেমের পারফরমেন্স হচ্ছে রিলেটিভলি ইনফিরিয়ার। এবং ন্যাচারালি at the time of designing the scheduling algorithms, by at the time of choosing a scheduling algorithm, by at the time of designing the entire operating system itself, আমার কনসার্ন থাকবে কি করে থ্রুপুটটাকে ম্যাক্সিমাইজ করা যায়। কেমন? তাহলে আমরা সিপিইউ ইউটিলাইজেশনটাকে যদি ম্যাক্সিমাইজ করতে পারি তাহলে সামহাও এটা দেখানো যাবে যে থ্রুপুটটা ম্যাক্সিমাইজড হবে। ইন আদার ওয়ার্ডস, সিপিইউ ইউটিলাইজেশন যদি সামহাও কমে যায় তাহলে অটোমেটিক্যালি থ্রুপুট অফ দ্য সিস্টেম সেটাও কমে যাবে। এবং অবভিয়াসলি সিপিইউ ইউটিলাইজেশন কমে যাওয়া বা থ্রুপুট কমে যাওয়া এ দুটোর কোনোটাকেই কিন্তু আমরা এক্সপেক্টেড বলে ধরে নেব না, রাইট? এই দুটো ক্রাইটেরিয়া ছাড়াও কোনো একটা পার্টিকুলার শিডিউলিং অ্যালগরিদমের পারফরম্যান্স অ্যানালিসিস করার জন্য আমরা আরো 3টে ক্রাইটেরিয়াকে ডিফাইন করতে চাইছি, যার ফার্স্ট ক্রাইটেরিয়াকে আমরা বলছি টার্ন অ্যারাউন্ড টাইম। খুব ফর্মালি যদি বলা হয় তাহলে কোনো একটা প্রসেস যখন প্রসেসরের কাছে সাবমিটেড হলো আর সে যখন কমপ্লিট হলো এবং প্রসেসরকে ছেড়ে বেরিয়ে গেল, এই দুজনের মাঝখানের যে ডিফারেন্সটা বা যে ইল্যাপস টাইমটা সেটাকে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বলে ভাবতে চাইছি। আবার বলছি, কোনো একটা প্রসেসকে প্রসেসরের কাছে যখন প্রথম আমি সাবমিট করলাম ফর দ্য পারপাস অফ এক্সিকিউশন, সেখান থেকে শুরু করে যখন সে তার কমপ্লিশন করে ফেললো এর মাঝখানের যে স্প্যানটা, এই স্প্যানটাকে আমরা বলছি টার্ন অ্যারাউন্ড টাইম। পরবর্তীকালে শিডিউলিং অ্যালগরিদমগুলো সম্পর্কে একটা অ্যানালিটিক্যাল ডিসকাশন করার সময় আমাকে টার্ন অ্যারাউন্ড টাইম ফর ডিফারেন্ট অ্যালগরিদমস হয়তো ক্যালকুলেট করতে হবে ইন আ গিভেন কনটেক্সট। তখন আমরা সিম্পলি এটাকে কমপ্লিশন টাইম ফর দ্য প্রসেস অ্যান্ড অ্যারাইভাল টাইম অফ দ্য প্রসেস এর ডিফারেন্স বলে ধরে নেব।
ন্যাচারালি এবার প্রশ্ন উঠবে যে অ্যারাইভাল টাইম ইন ওয়্যার, এটা কি প্রসেসরের কাছে অ্যারাইভাল টাইম নাকি রেডি কিউতে অ্যারাইভাল টাইম, রাইট? তো আমরা কিন্তু এখানে রেডি কিউতে অ্যারাইভাল টাইমটাকেই টার্ন অ্যারাউন্ড টাইমের ক্যালকুলেশনের সময় এমফাসাইজ করব, এবং আমরা বলবো কোনো একটা প্রসেস যখন প্রথমবার রেডি কিউতে এলো আর যখন সে ফাইনালি কমপ্লিট হয়ে গেল, এই মাঝখানের যে ডিফারেন্সটা টাইমের সেটাকেই তুমি টার্ন অ্যারাউন্ড টাইম বলে রেফার করবে। খুব সহজেই এটা আমি বুঝতে পারছি যে একটা প্রসেসরের রেডি কিউতে আসা এবং কমপ্লিট হয়ে যাওয়া এর মাঝখানের ডিফারেন্সটাকে যদি আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বলি, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমটা যত কমানো যাবে তত আমার বেশি সংখ্যায় প্রসেস একটা গিভেন ইউনিট অফ টাইমে এক্সিকিউটেড হতে পারবে, এবং সেজন্য আমরা আমাদের অবজেক্টিভে মিনিমাইজেশন অফ টার্ন অ্যারাউন্ড টাইম রাখবো বলে ধরে নেব। আমরা ক্লেম করব যে we are trying to choose a CPU scheduling algorithm which will provide me lesser turnaround time বা minimized turnaround time। কেমন? নেক্সট ক্রাইটেরিয়াতে আমরা ওয়েটিং টাইম বলে একটা ক্রাইটেরিয়ার কথা বলবো। এই ওয়েটিং টাইমের মানে কি? কোনো একটা প্রসেসর কোনো একটা পার্টিকুলার প্রসেস সিপিইউ এর দ্বারা এক্সিকিউটেড হওয়ার জন্য যতক্ষণ ধরে অপেক্ষা করেছে এই সময়টাকে আমরা বলছি ওয়েটিং টাইম ফর দ্য প্রসেস। কেমন? তাহলে জাস্ট এরম ভাবে ভাবো যে কোনো একটা প্রসেস হয়তো সে ফর এক্সাম্পল 10টার সময় সাবমিটেড হলো ইন দ্য রেডি কিউ। কেমন? সে হয়তো একবার 10:10 প্রথম প্রসেসর পেল, 10:20 অবধি এক্সিকিউটেড হওয়ার পর তাকে আমরা প্রসেসরের কাছ থেকে বার করে দিলাম, আবার তাকে মেবি 10:30টার সময় আমরা প্রসেসরের কাছে পাঠালাম এবং 10:40 সে কমপ্লিটেড হয়ে গেল, রাইট? তাহলে এই যে সে 10টায় এলো এবং 10:10 প্রসেসর পেল, মাঝখানে 10 মিনিট সময় সে অপেক্ষা করলো, এবং পরবর্তীকালে আবার সে হয়তো সে ফর এক্সাম্পল হয়তো 10:20 সে প্রসেসরকে ছেড়ে দিল এবং আবার একবার 10:30টায় প্রসেসর পেল, এবং এখানেও যে সেই 10 সেকেন্ড বা 10 মিনিটের জন্য অপেক্ষা করলো, এই এই অপেক্ষা করার যে টোটাল টাইমটা সেটাকে আমরা ওয়েটিং টাইম ফর দ্য প্রসেস বলে রেফার করছি। এবার এটা খুব সহজে যাতে বার করে ফেলা যায় তার জন্য আমরা ক্লেম করছি যে কোনো একটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম এবং সিপিইউ বার্স্ট টাইম এর ডিফারেন্স নিলেই ওয়েটিং টাইমটা পাওয়া যাবে। সিপিইউ বার্স্ট টাইম বলতে আমরা কি বুঝি? সিপিইউ বার্স্ট টাইম হচ্ছে সেই সময়টা যে সময়ের জন্য বা যে সময় ধরে একটা প্রসেসরের দ্বারা এক্সিকিউটেড হয়, বা কোনো একটা প্রসেসের কমপ্লিশনের জন্য যতক্ষণ তার সিপিইউ কে দরকার পড়ছে সেই পোরশন অফ টাইম কে আমরা পার্টিকুলারলি সিপিইউ বার্স্ট টাইম বলে রেফার করি। তাহলে যদি কোনো একটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম আমার জানা থাকে, তার সিপিইউ বার্স্ট টাইম আমার জানা থাকে, তাহলে আমি স্ট্রেট অ্যাওয়ে এই টার্ন অ্যারাউন্ড টাইম এবং সিপিইউ বার্স্ট টাইমের ডিফারেন্স নিলেই ওয়েটিং টাইমটা পাওয়া যাবে। এবং খুব সহজেই এটা আমরা বুঝি যে কোনো একটা প্রসেসের ওয়েটিং টাইমটাকে যদি কমিয়ে দেওয়া যায় তাহলে অটোমেটিক্যালি আমার সিস্টেমের পারফরম্যান্সটা বেটার হয়ে যাবে। এই কনটেক্সটে আমরা আরো একটা ক্রাইটেরিয়াকে ইন্ট্রোডিউস করতে চাইছি which is called রেসপন্স টাইম। এর মানে কি? কোনো একটা প্রসেস রেডি কিউতে কখন এলো এবং সে প্রথমবারের জন্য কখন প্রসেসর পেল, এই দুটো সময় যদি আমার জানা থাকে তাহলে এই দুটো সময়ের যে ডিফারেন্স সেটাকে আমি বলবো রেসপন্স টাইম। Response time is the difference between the time when for the first time the process was allotted CPU and when it was arrived in the ready queue। এই দুটো টাইমের যদি ডিফারেন্স বার করা যায় তাহলে আমরা রেসপন্স টাইম পাবো। এবার ভেবে দেখো, একটা প্রসেস রেডি কিউতে এলো,
তাকে খুব অল্প সময়ের জন্য রেডি কিউতে অপেক্ষা করতে হলো এবং খুব অল্প সময়ের জন্য রেডি কিউতে অপেক্ষা করেই সে অন্তত প্রথমবারের জন্য সিপিইউ পেয়ে গেল। তাই যদি হয় তাহলে আমরা প্রসেসটার রেসপন্স টাইম এটা কম পাবো, এবং প্রসেসের রেসপন্স টাইম যত কম হবে তত এখান থেকে এই ইনফারেন্সটা ড্র করা যাবে যে একটা প্রসেস রেডি কিউতে আসার পর তাকে প্রসেসর পাওয়ার জন্য অ্যাটলিস্ট, তাকে প্রথমবার প্রসেসর পাওয়ার জন্য অ্যাটলিস্ট একটা ইনডেফিনিট পিরিয়ড অফ টাইমের জন্য অপেক্ষা করতে হয় না। কেমন? তাহলে আবারও বলছি যে আমরা সিপিইউ ইউটিলাইজেশন এবং থ্রুপুট এই দুটো ক্রাইটেরিয়াকে ম্যাক্সিমাইজ করব, whereas turnaround time, waiting time এবং রেসপন্স টাইম এই ক্রাইটেরিয়াগুলোকে আমরা মিনিমাইজ করব, এবং আমরা সেই শিডিউলিং অ্যালগরিদমকে ভালো শিডিউলিং অ্যালগরিদম বলে রেফার করব ইন আ গিভেন কনটেক্সট, যেখানে টার্নারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম বা ইভেন এদের অ্যাভারেজ ফর সেভারাল প্রসেসেস এটা কম হবে, এবং এরা কম হচ্ছে বলে সিপিইউ ইউটিলাইজেশন বা থ্রুপুটটা ইভেন্চুয়ালি বেশি হবে, রাইট? তাহলে এই শিডিউলিং ক্রাইটেরিয়াগুলো যদি মোটামুটি রকম ভাবে মনে রাখা যায়, তাহলে এরপরে আমাদের কি অবজেক্টিভ হবে? এরপরে আমাদের তাহলে অবজেক্টিভ হবে ডিফারেন্ট নন প্রিএমটিভ এবং প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদম গুলো শিখে ফেলা।